প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। 5ই আগস্টের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির কমিটি ঘোষণা করে এবং এই কমিটি ঘোষণা করার পর বিএনপিপন্থী একজন বুদ্ধিজীবী মন্তব্য করেছিলেন যে জাবিতে দেখলাম শিবির আত্মপ্রকাশ করছে। অন্যান্য ক্যাম্পাসে আত্মপ্রকাশ বা রাজনীতি করলে সমস্যা নাও হতে পারে, কিন্তু মনে হয় জাবিতে রাজনীতি করতে পারবে না তারা। জাবির জীবনধারার সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না, প্রতিরোধের মুখোমুখি হতে হবে। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপির পক্ষ হয়ে কিছু ব্যক্তি বললেন যে 2-3 হাজারের বেশি ভোট নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বললেন তারা প্রতিরোধের মুখোমুখি হবে। এই যে ভুল তথ্য, মাঠ পর্যায়ের খোঁজখবর না নিয়ে দেয়াটা, অনেকে বলছেন যে এটা বিএনপি এবং ছাত্রদল উভয়কে ক্ষতিগ্রস্ত করেছে এইভাবে যে তাদেরকে হাইপটা উপরে তোলানো হয়েছে, বাস্তব চিত্রটা দেওয়া হয়নি। কেউ কেউ আপনাকে অভিযুক্ত করে যে আপনি এমন কিছু কথাবার্তা বলেছেন যে শিবিরকে ভোট দেওয়া যাবে না, কিন্তু ছাত্রদলকে কেন ভোট দিতে হবে সেটা আপনি ব্যাখ্যা করেন নাই। এই যে আলোচনাটা মাঠ পর্যায়ে চলছে, এটা দু ধরনের চলছে। বেশি চলছে স্বাভাবিক কারণে আপনাদেরকে আক্রমণ করছে জামাত শিবিরের লোকজন, যে এরাই বিএনপি ছাত্রদলকে ডুবিয়েছে। এদের আক্রমণটা আপনাদের প্রতি ধরুন 90% আর 10% বিএনপির মধ্যে কেউ কেউ করছে। গোটা বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? শুরুতে একটা ভুল সংশোধন করি, আমি ছাত্রদলকে ভোট দিতে বলি নাই। একেবারেই ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা। কেন ছাত্রদলকে ভোট দিতে পারে না, আমি কেন না বলিনি। আমি শিবিরকে ভোট দিতে বারণ করেছি এবং বলেছি চোখ বন্ধ করে। আমি ডাকসুর সময় বলেছি বাকি যারা ক্যান্ডিডেট আছে তার মধ্যে আপনার যাকে পছন্দ তারা প্রত্যেকে প্রকাশ্যে জুলাই অভ্যুত্থানে মাঠে ছিলেন ভিপিজিএস এর মধ্যে এবং বহু বছর থেকে, শুধু জুলাইতে না। সো আপনার যাকে পছন্দ দেন। সুতরাং আমি কোনো দলকে ভোট দিতে বলিনি, একটা দলকে ভোট দিতে নিষেধ করেছি, আহ্বান জানিয়েছি। সেটা কেন আমি আসছি। তার আগে আপনি যে বুদ্ধিজীবীর মন্তব্য দিয়ে শুরু করলেন, আমি এটাকে খুব কঠোর প্রতিবাদ করি। দেখুন, জামায়াত শিবিরের যে রাজনীতি, সেই রাজনীতি আমি পছন্দ করি না। এটা নিয়ে আমার কোনো রকম কোনো মানে লুকা ছাপা নাই। যে কোনো রাজনৈতিক দল পছন্দ করতে নাও পারে, কিন্তু তাদের পলিটিক্যাল রাইট নিয়ে আমার অসংখ্য বক্তব্য হাসিনার সময় থেকে আমি দেখেছি। যেমন ধরুন, উনি যে বলছেন ছাত্র শিবির প্রতিরোধের মুখে পড়বে, ছাত্র শিবির রাজনীতিতে প্রতিরোধের মুখে কেন পড়বে? এবং আমরা জানি ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগরে আপনি সে সময়টায় যখন হচ্ছে তখন ভার্সিটিতে পড়ছেনও, কিছু অন্য সংগঠন মিলে নাকি সিদ্ধান্ত নিয়েছিল শিবিরকে তারা ক্যাম্পাসে রাজনীতি করতে দেবে না। কিসের রাইট তাদের সেটা? আমি কিন্তু এটা নিয়ে বহুবার কথা বলেছি। প্রত্যেকটা রাজনৈতিক দল তার অধিকার আছে, সে যদি নিষিদ্ধ না হয় তার অধিকার আছে, সে প্রকাশ্য রাজনীতি করবে। প্রত্যাখ্যান যদি হতে হয়, প্রতিরোধের প্রশ্ন আসে না। প্রত্যাখ্যান যদি হতে হয়, এই যে ভোটে হবে, ভোটে প্রত্যাখ্যাত হবে। যা শিবির যদি খারাপ হয়, ছাত্রদল বা ছাত্রী যেই খারাপ হোক, ভোটে প্রত্যাখ্যাত হবে। তো এই যে ওনার যে মানসিকতা, যে প্রতিরোধ করে চাপিয়ে রাখবো, আমি কিন্তু প্রত্যেকটাকে ফ্যাসিস্ট মানসিকতা বলি। ঘটনাচক্রে ছাত্র শিবিরের মধ্যে আমি একই প্রবণতা এখন দেখছি, আমি সেটা পরে আসছি। কিন্তু এই যে যিনি বলছেন যে প্রতিরোধের মুখে পড়বে, প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না, এগুলো ফ্যাসিস্ট মানসিকতা, ফুল স্টপ। এটার কোনো রকম এদিক সেদিক নেই। সো আমাদের আসলে জিনিসটা ধরতে পারতে হবে। সেটা হলো, আমরা একটা গণতান্ত্রিক সমাজে যখন বাস করব, আমরা প্রত্যেকটা ব্যক্তির, আমি এভাবে বলি, আমি তো শেখ হাসিনারও হিউম্যান রাইটস এনশিওর করতে চাই। এখন আপনাকে এটাকে কীভাবে বলবেন? এখন এটা আপনার ভালো না লাগতে পারে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলো, শেখ হাসিনাকে পুলিশের ধরে নিয়ে গেল, তারপর একদিন ভোর রাতে অস্ত্র উদ্ধারের জন্য শেখ হাসিনাকে ক্রসফায়ারে মেরে ফেলা হলো। এই দেশের 95 না 95 বা 99% মানুষও যদি মিষ্টি বিলায়, সেলিব্রেট করে, আমি করবো না তো? তাহলে সেটা তো শেখ হাসিনার মতোই হলো। একদম তাই। সো আমি বেসিক যেটা বুঝি, একটা ডেমোক্রেটিক সোসাইটিতে ব্যক্তি, দল, প্রত্যেকের সিভিল এবং পলিটিক্যাল এবং হিউম্যান রাইটস আছে। এর মধ্যে থেকে আমরা আমাদের চয়েস জানাবো। আমি কেন শিবিরকে ভোট দেওয়া উচিত হবে না বলেছি, আমি আমার যুক্তি দিয়েছি। আমার যুক্তি গ্রহণ করেনি যারা দেখেছে, তাদের কাছে এটা গ্রহণযোগ্য মনে হয় নাই, ফর দ্য টাইম বিং অ্যাট লিস্ট। তারা শিবিরকে বিপুলভাবে বিজয়ী করেছেন। আমি এই পরাজয় স্বীকার করেছি এবং আমি কনগ্র্যাচুলেট করেছি। আমি ডাকসুর পরে শিবিরকে কনগ্র্যাচুলেট করেছি। এটাই হলো একটা ফেয়ার গেম। সেই ফেয়ার গেমে নিউট্রাল, মোটা দাগে কিছু যেসব অনিয়মের প্রশ্ন এসেছে, এটা এমন মেজর কিছু না, তাতে তারা জিততে পেরেছেন, আমি তাদেরকে কনগ্র্যাচুলেটও করেছি। দিস ইজ হোয়াট আ পলিটিক্যাল গেম ইজ। জাহাঙ্গীরনগরেও তাই। এখন কারো কারো যদি মনে হয় যে না, এই কারণে ও জিতেছে বা জিতে না, আমি আপনাকে একটা ডিটেইল কথা বলি। যেমন ধরুন, ভারতে তো হিন্দুত্ববাদী রাজনীতি চলে।
হিন্দুত্ববাদী রাজনীতি কিন্তু জয় জয়কার। গত নির্বাচনে একটু খারাপ করেছে কিন্তু আচ্ছা, এটা গত নির্বাচন, তার আগের নির্বাচনে মারাত্মক রকম সফল হয়েছিল। এখন কেউ যদি ওটার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে, মানুষের ওই যে যখন জোয়ারটা চলছে মানুষের ভালো লাগছে না। এখন তার মানে কি এই যেটা জনগণ মনে করছে সঠিক, একটা বড় অংশের জনগণ, সেটা আপনাকেও সমর্থন করেই যেতে হবে? বা আপনি যদি মনে আরেকটা ব্যাপার আছে, যদি আপনি মনে করেন যে না এটা বললেই বেশি কাজ হবে, তারপর আপনি যদি মনে করেন দীর্ঘমেয়াদে এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে, আপনি তখন সমর্থন না পেলেও কি অবস্থান নিয়ে দাঁড়াবেন না? এই প্রশ্নগুলো কিন্তু খুবই জরুরি। ধরুন সারা পৃথিবীতে এখন, আমি জামাতের কথা বলছি না, এটা একটা গ্লোবাল ট্রেন্ড, এখন মারাত্মক রকম রাইটিস্ট আইডেন্টিটি পলিটিক্সের জয় জয়কার শুরু হয়েছে, এক এক জায়গায় এক এক নামে। আমাদের এখানে ধর্ম, ভারতে ধর্ম, পশ্চিমে রেস, হোয়াইট সুপ্রিমেসি নিয়ে কথাবার্তা হচ্ছে, তাই তো? এখন কেউ যদি মনে করে এটা তো পপুলার, ট্রাম্প তো জিতে গেল, এখন সবাই যদি মনে করে আমি ট্রাম্পের পথে হাঁটবো, আমেরিকা কোথায় গিয়ে দাঁড়াবে? বিজেপি যখন তার হিন্দুত্ববাদী রাজনীতি শুরু করলো, কংগ্রেস তো খারাপ করতে শুরু করলো। কংগ্রেস একেবারে ডিজাস্টার হয়ে গেছিল এই ইলেকশনের আগের ইলেকশনে, তার 10% তার সিট হয় নাই বিরোধী দল হওয়ার জন্য। তো এখন কংগ্রেসের কি উচিত ছিল, আচ্ছা আমি তাহলে বিজেপির মতো করে শুরু করি? মজার ব্যাপার, কংগ্রেস ফাইট করে গেছে এবং ঘুরে দাঁড়িয়েছে। আমি আপনাকে এই কথাটাই বলতে যাচ্ছি। সুতরাং কেউ যদি মনে করে যে ওই রাজনীতিটা ভালো করছে বলেই ফর দ্য টাইম বিং আমাকে ওই রাজনীতির মধ্যেই যেতে হবে, তাহলে আসলে হলো না। কিন্তু আপনি অনেক সময় যেটা করেন সেটা হলো যে আমি অমুক চাই না, আপনি কি চান সেটা স্পষ্ট করে বলেন। আমি কি চাই এখনো স্পষ্ট করে বলছি না, কারণ আমি এই মুহূর্তে প্রাথমিকভাবে যেটা মনে করি সেটা হচ্ছে, আমি আমার একটা পলিটিক্যাল আইডিওলজি কিন্তু বলেছি, সেটা হচ্ছে আমি একজন সেন্ট্রিস্ট মানুষ। আমি মধ্যপন্থার রাজনীতি পছন্দ করি, যেখানে আইডেন্টিটি আসবে না, আলাপ হবে। আমার একদম অবস্থান বলে দেওয়া আছে, আলাপ হবে মূলত ওয়েলফেয়ার নিয়ে। মজার ব্যাপার দেখবেন, ছাত্র শিবির কিন্তু এবার জিতেছে, অনেকে বলে রাদার ওয়েলফেয়ারের মাধ্যমে। তারা স্টুডেন্টদের কোচিংয়ে সাহায্য করেছে, টাকার সমস্যা থাকলে কম ফিতে কোচিং করতে দিয়েছে, যারা ভর্তি হতে পেরেছে তাদেরকে ক্লাস দিয়েছে যাতে সে আর্ন করতে পারে, হলে তার সুযোগ সুবিধা কি আছে, তার ক্যারিয়ার নিয়ে সাহায্য করার চেষ্টা করেছে, চিকিৎসা দিয়েছে। সো এইগুলো কিন্তু ওয়েলফেয়ারেরই ব্যাপার। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে যেই জিনিসটাকে আমার কাছে শেখ হাসিনা পালানোর পর প্রবলেম হিসাবে মনে হয়েছে, যেটা আমি আইডেন্টিফাই করেছি, সেটা হলো আমাদের এখানে একটা আইডেন্টিটি নিয়ে আলাপ এবং আইডিওলজি নিয়ে আলাপ অনেক বেড়ে গেছে। এটা হলে হয় কি জানেন, দিনের শেষে ওয়েলফেয়ারের আলাপ কমে যায়। বিজেপি মানুষের পেটে ভাত দিতে পারলো কিনা বিষয় না, বিজেপি দেখাতে চলে তোমার হিন্দুস্তান কিন্তু মুসলমানরা নিয়ে যাবে, এখানে দেখো ওদের জন্ম হার কত বেশি, দেখো আমি মসজিদের জায়গায় একটা মন্দির বানাইছি, তুমি এটাকে গ্রহণ করো, এই রকম দিকে চলে যাওয়ার সব প্রবণতা। বিজেপির রাজনীতি এবং জামাতের রাজনীতি কি একই ধরনের? আইডিওলজিক্যালি একই, কিন্তু এত এক্সট্রিম না। আমি একটু খেয়াল করি, আমাদের এটা বুঝতে হবে। এটা অনেকে আমাকে, আমি জানি বলার সাথে সাথেই অনেকে মন্তব্য করবেন যে আমি ইয়ে করছি না, এগুলো আসলে একই রাজনীতি। ট্রাম্পের রাজনীতি, বিজেপির রাজনীতি, জামায়াতের রাজনীতি, জর্জিয়া মেলানির রাজনীতি, মেরিন লাপেনের রাজনীতি, নাইজেল ফারাজের রাজনীতি, ইজ দ্য সেম রাজনীতি। প্রত্যেকে কি করছেন, একটা ক্লাসকে চিন্তা করছেন, সেই ক্লাসের আইডেন্টিটিকে সামনে এনে মানুষকে কানেক্ট করার চেষ্টা করছেন, একদম একই রাজনীতি। এমনকি ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি যে হয়, এটাও একই রাজনীতি। কেন বলছি দেখেন, ঢাকা কলেজ, সিটি কলেজ যখন মারামারি হয়, প্রচুর মারামারি হচ্ছে, মানে কেউ কিন্তু কোনোদিন এই প্রশ্ন করে না যে আমি, ধরুন আমি সিটি কলেজে পড়ি, আপনি ঢাকা কলেজে পড়েন, শুনলাম যে মারামারি হচ্ছে, আমি লেগে গেলাম, আপনি, আমি কিন্তু প্রশ্ন করলাম আচ্ছা ঢাকা কলেজ কি অন্যায়টা করেছে নাকি আমার কলেজে তো করতে পারে। অনেকে জিজ্ঞাসা করে না যে কি কারণে মারামারি শুরু হলো। তার মানে আমরা একটা ক্ল্যান মেন্টালিটি, যে আমি যেহেতু সিটি কলেজ, আপনি যেহেতু ঢাকা কলেজ, আমাকে চোখ বন্ধ, আমার কলেজের কেউ যদি অন্যায় করে তারপরও আমি তার পক্ষ হয়ে মারামারি করতে হবে। সো এই ঘটনাটাই এখানে ঘটে, যে আপনি করলেন কি, কিছু মানুষকে আলাদা করে ফেলার চেষ্টা করলেন তার একটা আইডেন্টিটির ভিত্তিতে, এবং এই জিনিসটা তৈরি হয়েছে। প্রত্যেকটা একই রাজনীতি, তবে আমি অবশ্যই মনে করি না বিজেপি যে নোংরা বিশ্রী রাজনীতি করে, জামাত সেটা করছে, কিন্তু আইডিওলজিক্যালি একই টাইপেরই রাজনীতি, এটা আইডেন্টিটি। ডক্টর জাহিদ, ফেসিস্টের সময় আপনার টক শোতে আমি নিজে দেখেছি, শুনেছি, জামাত এবং শিবিরের অধিকার নিয়ে আপনি কথা বলেছেন। আপনি এমন কথাও বলেছেন আমার যতদূর মনে পড়ে, যে একটা লোক শিবির করবে কারণ তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে, এটা তো প্রশ্নই আসে না। কিন্তু আপনি সেই শিবিরকে ফেসিস্ট বলেছেন এই ডাকসু নির্বাচনের আগে। দুটোর সাথে একটু ক্ল্যাশ হলো না? না, ক্ল্যাশ হয়নি। মানে আমরা ধরুন এই যে ফ্যাসিস্ট বলছি আওয়ামী লীগের পরের দিকে ফ্যাসিস্ট, সে মাফিয়া ছিল, আমি প্রায় বলি, এবং সেই আওয়ামী লীগকে তাড়ানোর জন্য জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা কেউ যদি মনে করি আমরা এটাকে সরিয়ে যিনি ফেলেছেন তিনি খুব গণতান্ত্রিক হয়ে যাবেন,
নট নেসেসারিলি। তার এক্সিস্টেন্সের ক্রাইসিস হয়েছিল, তারপর তিনি আসলে ভিন্ন হয়ে যেতে পারেন। আমি একজনের উদাহরণ দিই, রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের স্বাধীনতা সংগ্রামী ছিল, দেশকে স্বাধীন করলেন। মুগাবে এরপর কি হয়েছে? করুণ পরিণতি হয়েছে এবং দেশটা কোন জায়গায় নিয়ে গেছেন। তো উনি তো দেশ স্বাধীন করেছেন, ওনার জাতির পিতার মতো ব্যাপার। মুগাবেকে নিয়ে এখনো জিম্বাবুয়েতে প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে ওনাকে কিভাবে মনে রাখবো? লোকটা এরপর এত খারাপ হয়েছে, মানুষের উপর এত অপ্রেস করেছে, মূল্যায়নটা কোন জায়গায় এত অপ্রেস করেছে, সেটা দেখবো নাকি এই লোকটা তো আসলে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। তো আমি যেটা বললাম, শিবির এটা করেছে, তার মানে এই না যে তার মধ্যে ফ্যাসিস্ট প্রবণতা থাকবে না। ফ্যাসিস্ট প্রবণতা আমি দেখেছি বলে কথাটা বলেছি। আমি কেন বলছি ফ্যাসিস্ট প্রবণতা দেখছি? যে আপনি শুরুতে আমি কিন্তু একমত হলাম, ধরে নিলাম শিবির বা জামায়াতে ইসলামী অসাধারণ রাজনীতি করে, তারা দুর্দান্ত রাজনীতি করেন, এবং এটা ফ্যাক্ট, বাংলাদেশে অপরাপর রাজনৈতিক দলগুলোর তুলনায় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ অনেক কম, খুবই ন্যূনতম, কোনো সন্দেহ নেই। তো সব কিছুর পরও আমার কি ওই রাইট নাই যে আমি এটা সমর্থন করি না এটা বলার? আমার কি ওই রাইট নেই অন্যকে আহ্বান জানানো যে ভাই তুমি ওখানে যেও না? উনি তো ওনার পক্ষে ডাকছেন কাউকে, সো তার বিপক্ষে আমি আবারও বলছি, গণতন্ত্র ন্যারেটিভের খেলা। আমার ন্যারেটিভ কারো পছন্দ না হতে পারে, আমার ন্যারেটিভ পছন্দ হলেও কেউ নাও নিতে পারে। এই যে আমার ন্যারেটিভ নেয় নেই তো, কিন্তু আমার তো এই রাইটটা আছে। যখন আমি এই রাইটটা এক্সিকিউট করতে যাই, তখন খেয়াল করি আমি প্রায়, শুধু আমি আমার ব্যক্তিগত চ্যানেলের কথা বলছি না, আপনার এখানে কথা বলি, অন্যান্য টিভি টক শোতে যখন কথা বলি, সেখানে নিচে এসে আমার সাথে কিন্তু আর্গুমেন্টে কেউ আসছেন না, যারা কমেন্ট করে দিচ্ছে, গালিগালাজ করছেন। এবং শুধু সেটা না, যেটা সবচেয়ে ভয়ঙ্কর সাম্প্রতিক সময় হচ্ছে, ধরুন ইসলাম বিদ্বেষী, নাস্তিক এই কথাগুলো বলছেন যখন আমি তার রাজনীতির সমালোচনা করছি। এই যে আপনি নিতে পারছেন না আপনার সমালোচনা, এটাই আসলে ফ্যাসিজম। আপনি যদি গণতান্ত্রিক হওয়ার মানেটা হচ্ছে যিনি আপনার সাথে একমত নন তার অধিকারকে রক্ষা করবেন, সম্মান করবেন। আপনি লিখতে পারেন আপনার এটা আমার ভালো লাগছে না, এটা ভুল, বা আপনি আবার লিখুন যে কেন আমি ভুল। আমি তো এই ডিসকোর্সটা চাই, আমি কমেন্ট পড়ার চেষ্টা করি যে কেউ আমাকে আমার ভুল ধরিয়ে দিচ্ছে কিনা, আমি সেটা দেখি না। বরং আপনি এমন সব শব্দ ব্যবহার করছেন, আপনি তার নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেন। বাংলাদেশে যদি আপনি একজন মুসলমানকে এই ট্যাগ দেন, যিনি ইসলাম বিদ্বেষী, যিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, যিনি নাস্তিক হয়ে গেছেন, 2013 সালে আমাদের মনে নাই? সো এইরকম একটা নিরাপত্তা ঝুঁকি আপনি একটা মানুষের জীবনে হুটহাট করে কাউকে তো নাস্তিক বলার সুযোগ নেই। সেটাই বলছি, কিন্তু বলছেন কেন দেখেন, আবারও বলছেন কারণ আমি আপনার রাজনীতির সমালোচনা করছি। এখন আমি যদি এই প্রশ্ন করি, ইসলামী অন্যান্য রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে গেলে ইমান থাকবে না বলে নাই, আমি নাম ধরে ধরে বলতে পারি কারণ এগুলো নিয়ে আমি চর্চা করছি। তো তাহলে কি দাঁড়ালো? ওদেরকেও কি বলবেন আপনি? অবশ্য ওদেরকে বলবেন না, কারণ ওদের শক্তি আছে। জাহিদকে বলা সোজা, জাহিদকে যে কোনো কিছু করা যায়। আমি তো রাজনীতির সমালোচনা করেছি, গুরুত্বপূর্ণ লোকজন বলেছে ওদের কাছে গেলে ইমান থাকবে না, কমিউনিস্টদের কাছে গেলে ইসলাম আবার পুনরুদ্ধার করা যাবে, তাদেরকে কাছে গেলে করা যাবে না, তাদেরকে ফেরাউন বলেছেন তো ওদেরকে কিন্তু আর বলছেন না, কারণ তারা বিরাট সংগঠনের অধিকারী। তো এজন্য বলছি, আপনি যখন বিরুদ্ধ মত নিতে না পারেন, আমরা ফ্যাসিজম কিন্তু একটা সামাজিক প্রবণতা, আমরা অন্যের মত নিতে না পারা, অন্যের মত পছন্দ না হলে তাকে এমনভাবে ট্যাগ করা যে তাকে বন্ধ করা, ইসলাম বিদ্বেষী ট্যাগটা আসলে কেন দেয়? ধরুন আপনি আমাকে ভারতের দালালও যদি বলেন, অনেকে বলে, একটু প্রসঙ্গত বলে রাখি, ভারত অফিসিয়ালি আপনাকে ভারতের দালাল বলা বোধহয় ঠিক হবে না, কারণ আমি আপনার সাথে এত কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু আমাকে বলে কারণ যেহেতু ওই যে জামাতের সমালোচনা করার কারণে বলেছিলাম যে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভারতে অফিসিয়ালি বন্ধ করা হয়েছে, হাতে গোনা কয়েকজনের মধ্যে আমারটাও আছে। আমি অনেক আগে। তো যেটা বলি, যেহেতু আমি মোদিরও কট্টর সমালোচক, আমি ভারতেও তীব্র গালিগালাজ ফেস করি, এবং আমাকে অনেকে বলছে আমি কলকাতায় গিয়ে সেফ থাকতে পারবো কিনা প্রশ্ন আছে। আমাকে কলকাতার দু একজন বন্ধু এই প্রশ্ন আমারও আছে, আমাকে বলেছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কলকাতা ওনারাও। তো যাই হোক, যেটা বলছিলাম এটা বললেন, যখন আপনি ইসলাম বিদ্বেষী বলেন, আপনি যখন নাস্তিক বলেন, তখন আপনি আমার জীবনের ঝুঁকি তৈরি করেন, এবং এটার মাধ্যমে আসলে আপনি চাইছেন যাতে আমি থেমে যাই, ভয় পেয়ে যাই। এটাই ফ্যাসিবাদী প্রবণতা। এখন ধরুন তাদের নেতারা প্রকাশ্যে এটা করছে না, কিন্তু আমি যদি প্রশ্ন করি যে মন্তব্যগুলো এখানে আসে, যেভাবে আসে, এগুলোকে তো কোনো না কোনোভাবে আপনারাই একসময় ডেপ্লয় করেছিলেন সোশ্যাল মিডিয়ার জন্য। এগুলো নিয়ন্ত্রণও নিতে হবে, এবং এগুলো দায় আসলে এই দলগুলোকে নিতে হবে। যতদিন তারা এটা করবেন না, ততদিন আসলে আমি এই প্রবণতাকে ফ্যাসিজম হিসাবেই আইডেন্টিফাই করব। ডক্টর জাহিদ, আপনি জানেন যে 5ই আগস্টের পর বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল এমন কোনো নেতিবাচক কাজ করেনি যার জন্য তাকে কঠোরভাবে সমালোচনা করা যায়।
একেবারে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ছাড়া আমি ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক অভিযোগ তেমন একটা পাইনি। অনেকে বলছেন যে সারা দেশে বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে ডাকসু এবং জাকসুতে তারই নেতিবাচক ফল পেয়েছে ছাত্রদল, কি বলবেন? আমি একমত। মানে অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এটা একটা ফ্যাক্টর, কারণ একটা ফ্যাক্টর তার কাজ করে না, একদম অনেকগুলো যোগ হয়। এটা একটা ফ্যাক্টর, কারণ ধরুন যে স্টুডেন্টরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এবং ঢাকা ইউনিভার্সিটির বিরাট একটা অংশ ঢাকার বাইরে থেকে আসা, গ্রাম থেকে ওর পরিবারেরই কেউ একজন হয়তো এই যে মানে বিএনপি চাঁদাবাজি বা দখলদারি, প্রায় বলি এটা বিএনপি নিজেই স্বীকার করে, কারণ তারা কয়েক হাজার বহিষ্কার করছে। বহিষ্কার করা মানেই হচ্ছে আপনি অ্যাগ্রি করলেন। তো সবাই তো আর না, তারপরও কি বন্ধ হয়েছে? পুরোপুরি হয় নাই। তো সুতরাং এগুলো যখন হচ্ছে, তার ফ্যামিলি যখন সাফার করছে, সে কিন্তু দেখছে এবং সে ঠিকমতো প্রতিকার পাচ্ছে না, এবং এটার প্রভাব আসতে বাধ্য। আবার কেউ কেউ এভাবেও বলেন যে বিএনপি ক্ষমতায় না আসলেও ধারণা হচ্ছে যে জাতীয় নির্বাচনে তারা জিতবে, মার্জিন কেমন হবে ইজ এ ডিফারেন্ট ডিবেট। তো অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর থাকে, এবং যেহেতু ক্ষমতা না আসার আগেই তাদের ক্ষমতাসীন দলগুলো বাংলাদেশে ট্রেডিশনালি যেসব অনিয়ম করে তারা করছে, যেহেতু এই প্রভাব পড়ার খুবই সম্ভাবনা আছে। আমি এটাকে আসলেই একটা গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করি। ছাত্রদলের পরাজয়কে অনেকে বিএনপির সামগ্রিক দুর্বলতার একটা প্রতিচ্ছবি বলছেন, আসলে কি তাই? আমি ঠিক মনে করি না। যেমন ধরেন ছাত্রলীগের পরাজয় হয়েছে, কিন্তু আমরা যদি ছাত্রদলের অন্য দিক থেকে দেখা শুরু করি, ছাত্রদল কি খুব খারাপ করেছে? আমি রাদার এই প্রশ্ন করব। গত 15 বছর শেখ হাসিনার সময় ছাত্রদল তার নিজ নামে রাজনীতি করার চেষ্টা করেছে, করতে গিয়ে ছাত্রদলের আসলে এক্সিস্টেন্সই ছিল পারেনি। এবং ছাত্রদল যেহেতু চিরকাল এইভাবে প্রকাশ্যভাবেই রাজনীতি করেছে, কিভাবে নিজকে একটু সারফেস থেকে দূরে সরিয়ে কানেক্টিভিটি বজায় রাখা যায়, রাজনীতি করা যায়, এই ট্রেনিং ওর নাই। ছাত্র শিবির স্বাধীনতার পর একবার নিষিদ্ধ হয়েছে, তখন তো ছাত্র শিবির তো না, আসলে কথা ছাত্র সংঘ ছিল, তারপর তারা 77-এ আবার সারফেস, কিন্তু ছাত্র সংঘ তখন ওই নিষিদ্ধ অবস্থার মধ্যে তার এক ধরনের চর্চা। পরবর্তীতে বিশেষ করে আওয়ামী লীগের উদাহরণ দেই, যখন ছাত্র শিবির হলো একদিনে সব জেলা কমিটি কেমনে হলো, মানে তারা ছিল, সেটাই বলছি, এক্স্যাক্টলি, চমৎকার উদাহরণ। তারপরে ধরো শেখ হাসিনার সময় যখন তাদের উপরে অপারেশন হয়েছে, তারা না বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের নামে বিভিন্নভাবে তারা তাদের নেটওয়ার্কিংগুলো চালিয়ে গেছেন। সেই তুলনায় ছাত্রদল আসলে বলতে গেলে 5 আগস্টের পরবর্তী সময় ক্যাডার ভিত্তিক সংগঠনের মধ্যে এই সুযোগটা রয়েছে, একদম। ছাত্রদল তো তা না। 5 আগস্টের পর তারা আসলো, ইভেন বিএনপি দোদুল্যমানতা, তারা ডাকসু ইলেকশন করবে কি করবে না, তাদের একটা অ্যাটিটিউড ছিল কোনো ছাত্র সংসদের নির্বাচন যাতে না হয়। তো সেটা যদি হয়, তাদের ক্যান্ডিডেট ঠিক ছিল না, শেষ মুহূর্তে সব হলো। আমরা যদি সবগুলো একত্র করে, আমার কাছে মনে হয় ছাত্রদল খুব খারাপ করেনি, কারণ আমরা দেখবো এবারে যে ছাত্রদলের যে ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু মানুষের মনোযোগ আকৃষ্ট করতে পেরেছে। সেই জন্য আমি তাদের রেজাল্ট খুব খারাপ হয়েছে আমি তা মনে করি না। এখানে একটা বিষয় প্রশ্ন এসছে, সেটি হলো যে গত 13 মাস তো হয়ে গেল, 13 মাসে আসলে বিএনপি কোনো রাজনৈতিক বয়ান তৈরি করতে পারেনি, এটা একটা অভিযোগ রয়েছে তাদের ব্যাপারে। আরেকটা অভিযোগ রয়েছে যে বিএনপি রাজনৈতিক বয়ান যারা তৈরি করবে, সেরকম বিএনপি বা ছাত্রদল করেছে এমন কোনো ব্যক্তি আসলে তার দলে খুব অনুপস্থিত। যারা বিএনপির পক্ষ হয়ে বয়ান তৈরি করছেন তারা আসলে কখনোই বিএনপির লোক ছিলেন না, এই কারণে সংকট তৈরি হচ্ছে। একই সঙ্গে যে অভিযোগটা মোটা দাগে ইদানিং আসছে, সেটা হলো যে বিএনপি জিয়াউর রহমানের রাজনীতি এবং খালেদা জিয়ার রাজনীতি থেকে সরে গেছে। গোটা বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা হচ্ছে, বয়ান যে সবসময় দলের লোক করতে হবে তা না। আমি বরং যদি উল্টো বলি, দলের বাইরের লোকের বয়ান তৈরি করা বেশি ক্রেডিবল হতে পারে। একজন ব্র্যান্ডেড বিএনপি উনি যখন বয়ান তৈরি করার চেষ্টা করেন, আপনি জানেন, ধরুন সেই বয়ান যদি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পলিটিক্সের বাইরে চলে যায় তখন কি হবে? এখানে একটা বাংলাদেশের রাজনীতির একটা প্যারাডাইম শিফটিং হচ্ছে বলে আমি মনে করি। এটা হবে, কিছু করার নাই। আমি এই একটা জটিল জায়গায় আমরা দাঁড়িয়েছি। কেন বলি, একটা দলের আইডেন্টিটি, চরিত্র সবসময় একই থাকে না। যেমন ধরুন, আমি অটল বিহারী বাজপেয়ীর সময় যে সরকার ছিল, 2 বার উনি ক্ষমতায় ছিলেন, ওই সরকারের সাথে ভারতের একটা টিপিক্যাল সরকারের কোনো ডিফারেন্স নাই। ওইটা কিন্তু একটা বিজেপি সরকার ছিল, কিন্তু বিজেপি আস্তে আস্তে রাইটের টার্ন নিতে শুরু করলো। বাজপেয়ীর চাইতে আদবানি আরও বেশি রাইট, তারপর মোদি আরও বেশি রাইট। মজার ব্যাপার, মোদি নাকি যথেষ্ট রাইট না, মোদি নাকি যথেষ্ট হিন্দুত্ববাদী না, এই আলাপ এখন আরএসএস করছে। যোগী আদিত্যনাথ আবার ওদের একটু অবাধ্য বলে চাচ্ছেন না, কিন্তু তারা ওই টাইপের কাউকে একজন চায়। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, একটা দল তার চরিত্র পাল্টায়। একটা দল কোনো রকম কোনো কখনো এরকম না যেটা ফিক্সড কিছু। কিন্তু বিএনপির কিন্তু মুখ হলেন বা পোস্টার হলেন আসলে দুজন, যে যাই বলুক না কেন, জি, খালেদা জিয়া এবং স্বাভাবিক কারণে জিয়াউর রহমান। আমি আবার একটু ওই যে আবার বলছি, আমরা আসলে
এই নির্বাচন হওয়ার আগে আমরা আমাদের পলিটিক্যাল ডিসকাশন আসলে খুব ভালোভাবে করতে পারবো না ফরিদ ভাই। কেন জানেন? আমরা তো আসলে ভোটিং প্যাটার্ন এখনো কেউ জানি না। আমরা ডাকসু দেখলাম, ডাকসুর যে স্যাম্পলিং আমি বলি, এই স্যাম্পলিং দিয়ে আপনি বাংলাদেশকে বিচার করতে পারেন না। কারণ এখানে একটা এখন টপ 2টা ইউনিভার্সিটির স্টুডেন্ট যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, তারা ইউনিভার্সিটিতে এসছেন, তো ইউনিভার্সিটিতে পড়ছেন, তো সো এই স্যাম্পলিং দিয়ে বুঝবো না। এই জন্য আমরা বলছি আসলে বিএনপির ন্যারেটিভ যেটা আছে এটা জাতীয় পর্যায়ে ফেল করছে কিনা আমরা এই নির্বাচনে গিয়ে বুঝবো, এর আগে আসলে বোঝা যাবে না। কিন্তু আমি একটা কথা আমি যেটা বলতে চাইছি, রাজনীতির এখন একটা ডিফারেন্স তৈরি হবে। কেন আমি বলি, আওয়ামী লীগ মাঠে নেই। ধরুন জামায়াতে ইসলামী চেষ্টা করছে ইসলামিস্টদেরকে নিয়ে একটা জোট তৈরি করার জন্য, এবং জামায়াত নিজে, আমরা ছাত্র শিবির যেটা করছে তারা জাতীয় নির্বাচনেও সেটা করে কিনা আমরা দেখতে চাইব। ছাত্র শিবির একজন অমুসলিম, একজন মানে চাকমাকে প্রার্থী করেছেন, একজন নারী, অমুসলিম তো পর্দা করবেন না, হিজাব করবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু একজন মুসলিম নারী যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন তিনি হিজাব করেন না, তাকে দিয়েছেন। এবং এর মাধ্যমে এবং ইসলাম বা ধর্মের আলোচনা খুব বেশি আনেননি, একেবারে আনেননি। আচ্ছা, এর মাধ্যমে তারা মধ্য ডান ধরনের একটা, যেটা বিএনপি এক সময় ছিল, সেই জায়গাটায় তাদের রাজনীতি করছেন। এখন যেটা হয়েছে, বিএনপির উপর আসলে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে অনিবার্যভাবে। এখন কি বিএনপি ওই একই রাজনীতি করবে? এই একই প্রশ্ন কিন্তু এখন একই রাজনীতি করবে, নাকি বিএনপির মধ্য ডান থেকে একদম মধ্যে সেন্ট্রাল জায়গায় চলে আসবে? কারণ তখন তো আবার আওয়ামী লীগ বয়ান চলে আসবে না, আমি মনে করি না। কারণ হচ্ছে আওয়ামী লীগ তো আসছে, আমার কাছে মনে হয় না। এখন কেন বলি আপনাকে ব্যাপারটা, বয়ান কিভাবে দেবেন দ্যাট ম্যাটার্স। বয়ান কিন্তু এরকম, আপনি কন্টেন্টের চাইতে আপনি মানে কোনটা না কিভাবে দেন সেটাও ম্যাটার। সো বিএনপি যদি আওয়ামী লীগের মতো করে বয়ান দেয়, সংকটটা তৈরি হচ্ছে কিন্তু ওই জায়গায়, সেটাই সমস্যা আছে। কিন্তু আপনাকে আরো মধ্যে আসতে হবে, এবং আসলে মধ্যে এসে যেটা করতে হবে, এই আলাপগুলো সরিয়ে আপনি মানুষের ওয়েলফেয়ার নিয়ে কথা বলতে হবে, উপায় নেই। যদিও আমি আপনাকে আরেকটা খোলামেলা কথা বলি, সারা পৃথিবীর প্রবণতা কিন্তু এখন ভয়ঙ্কর। যখন প্রচুর ডানের উত্থান হয়, সবচেয়ে বড় বিপদে পড়ে মধ্য। বিএনপি কিন্তু মোটা দাগে মধ্যপন্থী রাজনীতি করতে চেয়েছে, সে কোনো জায়গায় এক্সট্রিমিস্ট হয়নি, বরং ডানের রিয়াকশনে বাম শক্তিশালী হওয়ার প্রবণতা কিন্তু এখন দেখা যাচ্ছে। এই এক নতুন সংকট তৈরি হচ্ছে। মধ্যপন্থীদের আলাপ, ওয়েলফেয়ারের আলাপ মানুষ এখন শোনে না। এইদিকে একটা এক্সট্রিম, যখন বাম কিভাবে শক্তিশালী হবে বা প্রবণতা, কারণ বাম তো আসলে তরুণদের মধ্যে বামদের সবচেয়ে বেশি প্রভাব ছিল, আমরা সবসময় দেখেছি। কিন্তু আমরা দুটো ইউনিভার্সিটির ফলাফল তো সেটা দেখলাম না। দুই নম্বর, বাইরে যেতে সামনে যে ইলেকশনটা দুটো ইউনিভার্সিটি হওয়ার কথা, সেখানেও তাদের অবস্থান খুব ভালো, আমাদের জানা নেই। আমি সেটা জানি না, বাংলাদেশে হবে কিনা সেটা জানি না, কিন্তু মধ্যপন্থীদের ক্রাইসিস। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অন্তত বাম ব্যাকগ্রাউন্ডের দুজন ভালো করেছেন রেজাল্ট, ভিপি পদে উমামা ফাতেমা এবং জিএস পদে মেঘমল্লার বসু। মানে এরা এই পরিমাণ ভোটও পেতে পারেন, এটা অনেকে ভাবেননি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদ দিলে কি দাঁড়ায় মেঘমল্লার? জগন্নাথ হলের তারপরও যথেষ্ট ভোট, অনেক ভোট। জগন্নাথ বাদ দিল, তারপরও জগন্নাথ তার বিএনপির প্রার্থী সবচেয়ে ভালো করেছে, তাই না? সো মেঘমল্লারের আমি হিসাব করে দেখেছি, তার যদি আপনি জগন্নাথের ভোটও বাদ দেন, তারপরও অনেক বড় একটা ভোট তার পাওয়া, অনেক মানে ভালো করেছে, এটা বলতে হবে, নিশ্চয়ই ভালো করেছে। তবে সেজন্য বলছি একেবারে আইডেন্টিফাইড বাম খারাপ করেনি। আমি বাংলাদেশে হবে কিনা তা বলিনি, কিন্তু এটা আজকে না, ডান যদি বাড়তে থাকে, বাংলাদেশের রাইটিস্টরা যদি শক্তিশালী হয়ে উঠতে থাকে, প্রবণতা গ্লোবালি কিন্তু এখন বামদের আবার, কারণ একটা এক্সট্রিম যখন হয় তখন এর পাল্টায় আরেকটা এক্সট্রিম তৈরি হওয়ার প্রবণতা তৈরি হয়। সো এটা হতে পারে। কিন্তু এই জন্য বলছি, এই প্রসঙ্গে বিএনপির এখন রাজনীতি রিডিফাইন করতে হবে। বিএনপির আমি মনে করি আগের তার ইসলামী মূল্যবোধ থেকে তার সরে দেওয়ার কিছু নাই, সেটা থাকুক, এবং তার সাথে কিছু ইসলামিস্টের যে জোট ছিল সেগুলো সব সম্ভবত রাখতেও চাইবে, সমস্যার কিছু নাই। কিন্তু বিএনপিকে ফোকাস করতে হবে, সে আসলে মানুষকে সার্ভ করবে। এবং আমি মনে করি যেটা আপনি বলছিলেন কল্যাণমূলক, উপায় নেই। আমরা যদি আসি ওই জায়গায়, নেপাল দেখে বুঝতে হবে আপনি মানুষকে সার্ভ না করে আসলে দিনে টিকে থাকা কঠিন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। আমরা জানতে পারছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচন বর্জনের চিন্তা করছে ছাত্রদল। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি ঠিক জানি না কেন তারা এটা করছেন। তারা আসলে যে দুটোতে কিছুটা ভালো সম্ভাবনা ছিল সেখানে তেমন ভালো করেননি। ওই দুইটাতে আমরা যতদূর খোঁজ খবর রাখি প্রথাগতভাবেই ছাত্র শিবিরের অনেক বড় প্রভাব ওই ভার্সিটি দুটোতে আছে। আমি এটার ইন্টারপ্রিটেশন এরকম হতে পারে যে তারা আসলে ভালো করবেন না, আর খারাপ না করার জন্য, এটা মানুষের সামনে না আসার জন্য হয়ে থাকতে পারে। আর যেহেতু তারা অন্তত কিছু অভিযোগ জাহাঙ্গীরনগরে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির অনিয়মের তুলনায় জাহাঙ্গীরনগরের অনিয়ম আসলে তুলনামূলকভাবে অনেক বেশি হয়েছে, এটা ভুল না, সেটাও আবার রেজাল্টকে প্রভাবিত করার মতো কিনা সে আলোচনা হতে পারে। সুতরাং তারা এটা করছে। আমার কাছে মনে হয় যে নির্বাচনের আগে আরও অনেকগুলো ডিফিট বিএনপির জন্য কৌশলগতভাবে ভালো হবে না, যদি আমি মনে করি না যে অনেকে বলছেন নির্বাচনে গেলে ছাত্রদের যে সুবিধাটা হবে তার সংগঠনটা দাঁড়িয়ে যাবে, আর নির্বাচন না গেলে ক্ষতিগ্রস্ত। ওটা আবার ছাত্রদলের সংগঠন দাঁড়ালো, কিন্তু ওটা আবার জাতীয় নির্বাচনে কতটুকু প্রভাব পড়ে সেই প্রশ্ন আসবে। কারণ হলো এই নির্বাচনগুলো খুব বেশি বড় কিছু না, কিন্তু খেয়াল করবেন বাংলাদেশে বহুদিন পর নির্বাচন হচ্ছে, তো মানে এত বেশি কভারেজ, মানে চিন্তার বাইরে, মানে এখন এগুলো মানুষের কাছে পৌঁছে যায়। জি জি, তো ফলে বিএনপি হয়তো এই হিসাবটা করছে যে ন্যাশনাল ইলেকশনে এটা যদি অনেক বড় প্রভাব পড়ে যায় তাহলে সেটা তাদের জন্য, মানে দুটোর জায়গায় এখন 4টা এবং ওইগুলো বড় ইউনিভার্সিটি, সম্ভবত সেই হিসাবেই তারা এটা করছে। ডক্টর জাহিদ, দীর্ঘদিন ধরে একটা টেবু প্রচলিত ছিল যে মেয়ে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে পছন্দ করে না, তাদেরকে ভোট দেয় না। কিন্তু আমরা এবার দেখলাম উল্টোটা, মেয়েরা শিবিরকে হাত উজাড় করে ভোট দিয়েছে। কেন এমনটা হলো? আমরা একটা ভোট দিয়ে আসলে এই প্রবণতা ডিসাইড করব না, প্রথম কথা। কিন্তু এটাও সারপ্রাইজিং, মানে আমরা তো ক্যাম্পাসে ছিলাম, আমরা দেখেছি না এটা, তারপর একটা দিয়ে প্রবণতা করব না। আমি আবার একটা জিনিস একটু বলতে চাই, আমাদের সময় আর কি এটা ছিল আর কি, যে মেয়েরা শিবিরকে ভোট দিতে চাইতো না, দেয়নি। হ্যাঁ, কিন্তু আমি বলছি এই একটা ভোট দিয়ে, একবারের ভোট দিয়ে আমরা আসলে বুঝবো না প্রবণতা, কিন্তু এই প্রবণতাও যে হলো, যেটা আমাদের ইনিশিয়াল চিন্তা, সেই ট্যাবু বা সেই মিথটা আসলে ভেঙেছে। আর বিশেষ করে আমি আবার সাদিক কায়েমকে একটু আলাদা করে রাখতে চাই। আমরা খেয়াল করব তাদের জেনারেল সেক্রেটারির তুলনায় তিনি অনেক বেশি ভোট পেয়েছেন, তিনি মেয়েদেরও অনেক বেশি ভোট পেয়েছেন। ছাত্রী সংস্থার সভানেত্রী কিন্তু পাস করেছে। আচ্ছা, দ্যাটস গুড। কিন্তু আমি যেটা বলছিলাম যে পরবর্তী সময় আসলে আমরা বুঝতে পারবো, আরো কয়েকটা নির্বাচন যদি হয়, যদি নির্বাচন হয় তাহলে তখন বোঝা যাবে আসলে প্রবণতাটা কি। কিন্তু ওই যে আমরা একই কথা বলছিলাম, মেয়েও যদি বলি আর ছেলেও বলি, আমরা যে কারণটা করছিলাম যে বিএনপির গ্রাসরুটে যে অনিয়মের কথা, সেটা তো আসলে মেয়েও সাফার করে, সেটা মেয়েও সাফার করে, তার ফ্যামিলি সাফার করে, সে দেখেছে। বা একটা মেয়ে যদি তার এলাকায় যায়, যদি কখনো সে কোনো না কোনো রকম সমস্যার মধ্যে পড়ে, মানে প্রবণতা আছে যে যারা পলিটিক্স করে তাদের মধ্যে এক ধরনের হামবড়া থাকে, সেই নিয়েও তার নেগেটিভ পারসেপশন থাকতে পারে। সো এই যে আমার ইমিডিয়েট ক্রাইসিস যেগুলো আছে সেগুলোর রিয়াকশানে আমরা ভোট দিয়েছি। এটাও কিন্তু একটা নতুন শেখার ব্যাপার। যেমন ধরুন, এটা তো বাস্তব যে এই দলগুলোর, ছাত্র শিবির, জামায়াতে ইসলামের একটা আইডিওলজিক্যাল অবস্থান আছে। সেই আইডিওলজিক্যাল অবস্থান শেষ পর্যন্ত গিয়ে দেশের কি করবে, ভালো করবে না খারাপ করবে, আরেক আলোচনা। কিন্তু আমরা তো দিনের শেষে প্রত্যেকে তার ব্যক্তিগত ইনস্ট্যান্ট ক্রাইসিসগুলো নিয়ে সাফার করি। সো ওই সাফারটা মেয়েটার ফ্যামিলিও হয়তো করেছে, সে এইটা চিন্তা করছে। একই সাথে এটা ভুল না, বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগকে পাল্টাপাল্টিভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা তো ছিল। তো ছাত্র লীগ একসময় যা করেছিল, ছাত্র দল এসে হলগুলোতে একই ধরনের কাজ করবে কিনা, আপনি যদি বললেন যে আসলেই তাই, কোনো রকম কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নাই, কিন্তু ওই যে একটা ফোবিয়া আছে, এই ফোবিয়াটা থাকার কারণে তারা এটা করতে পারে। বা ঠিক আছে, আমি এখানে নির্বাচিত করলাম, ও তো ক্ষমতায় আসছে, তাহলে তো আবার ছাত্রলীগ হয়ে ওঠে কিনা, রাদার আমি এগুলো ছিল। তো আবার ক্ষমতায়ও তারা আসবে, তার চাইতে বরং আমি এখানে ক্ষমতার বাইরে একজন যাতে নিরাপদে থাকা যায় কিনা। পারহ্যাপস। ডক্টর জাহিদ, এই ছাত্র দলের যে ধারাবাহিক পরাজয়, এর পেছনে আপনার মতে প্রধানত কোন ত্রুটিটি কাজ করছে? নেতৃত্ব, তৃণমূলের সংগঠন, নাকি বিএনপির রাজনৈতিক বার্তা? কোনটা বলবেন আপনি? আমি আবারও বলছি, আমি ছাত্রদল খুব খারাপ করছে মনে করি না। আমি মোটামুটি আজকে এখানে বলে যাই, আমি আশা করি ডাকসু নির্বাচন হতে থাকবে। আমি বিশ্বাস করি আগামী ডাকসু নির্বাচন, আমি বলছি না তারা জিতেই যাবে, তারা অনেক বেটার ফাইট করবে, আমি এটা কনফিডেন্টলি বলছি। কারণ আবারও বলি, এই দল
ছাত্রদলটা আসলে ছাত্রদল মানে কোনো রকম কাজ করতে পারেনি। ওই যে বললাম ওর টাইপ ওটা, ও প্রকাশ্যে রাজনীতি এর করে। নেতৃত্বের একটা ব্যাপার আছে, ছাত্র দলের একটা মেজর অংশই ছাত্র না। না, ছাত্র না থাকলেও যে হবে না তা না, আমি এটা আবার দ্বিমত করি কারণ হচ্ছে বাংলাদেশে এই প্রবণতা নেই তা না, এই প্রবণতা আছে। ছাত্র হলে ভালো, আমি এটা নিয়ে একমত আপনার সাথে, কিন্তু আমি বলছি না হলেই যে কিছু করা যাবে না তারা। কিন্তু তো আবারও বলছি, আমরা যদি তার রাজনীতি যদি ধরলাম যে 15 বছর ছাত্রদল রাজনীতি করতে পেরেছে, আমরা কখন বুঝতে পারবো যে আসলে ওটা ওর কোনো একটা জায়গায় প্রবলেম আছে? ধরুন আগামী বছর যদি ছাত্রদল ফেল করে খারাপভাবে, আমি বলছি না ফেল করা যাবে না, কিন্তু যদি আবার এরকম ডিজাস্টার হয় যে 1/3 বা হাফ ভোট পাচ্ছে, তখন কিন্তু আমরা বুঝবো রিয়েলি একটা প্রবলেম আছে। এখন যেটা বলছি, আমরা আসলে দুজন একই প্ল্যাটফর্মে ছিল না, ছাত্র শিবিরও একই চাপে ছিল, কিন্তু ছাত্র শিবির সামহাউ তাদের একটা ম্যানেজ করতে পেরেছে, তারা তাদের এক্সিস্টেন্স রেখে তাদের সাংগঠনিক কাঠামোটার কারণে, এবং তার কারণে যেহেতু ক্যাডার ভিত্তিক, হ্যাঁ তার কারণে তারা অন্য স্টুডেন্টের সাথেও কিন্তু যোগাযোগ সম্পর্ক রক্ষা করতে পেরেছে, ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে পেরেছে, তারা করতে পেরেছে। ফলে তাদের কিন্তু তারা কেউ অচেনা ছিল না, তারা সেটাকে কাজে লাগাতে পেরেছে। তো আমরা 1 বছর পর আসলে বুঝতে পারবো। আর আমরা এটা তো ফ্যাক্ট, বিএনপি যদি ক্ষমতায় আসে এবং সে যদি সুশাসন নিশ্চিত করতে না পারে, তাহলে পরের ডাকসু নির্বাচনেও তখন আরো বেশি দোষ হবে। যেমন এখন আমরা কি বলি, এটাও ভুল না যে বিএনপি তো ক্ষমতায় নাই, সে তো বহিষ্কারই করতে পারে, এর বেশি কিছু পারে না। কিন্তু ভবিষ্যতে যদি ক্ষমতায় আসে, চাঁদাবাজি হচ্ছে, এই অভিযোগ হচ্ছে, তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা যখন নেবে না, তখন আমরা অতি কঠোরভাবে বিএনপিকে ধরবো। তোমাদের সব ক্ষমতা আছে তখন, রাদার ইভেন যত ভালো ছাত্র দলই হোক না কেন, স্টুডেন্টদের সাথে খুব ভালো নেটওয়ার্কিং সম্পর্ক, দেখা যাবে জাতীয় ইস্যু এসে হাজির হতেই হবে। সো বিএনপির জন্য ভালোও হতে পারে, খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো এই যে ছাত্র শিবিরের যে প্রভাব বলয় সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ছাত্রদল যদি এটাকে মোকাবেলা করতে চায়, তাকে আসলে কি করা উচিত? একটা কথা খুব ইম্পর্টেন্ট, মানে 5 তারিখের পর বাংলাদেশ আমূল পাল্টে যাবে তা না, সব মানুষও পাল্টে যাবে তা না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারা না, মানে আমার চিনস, আমরা ফান করে বলতাম না, আমার চিনস একটা রাজনীতি আছে, ছাত্রলীগ বা একসময় ছাত্রদলও খানিকটা করতো। এই ছাত্রদল ভিন্ন, কারণ আমরা দেখেছি কত বিনয়ীভাবে তারা, এবং আপনি বললেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি তাদেরকে নিয়ে অভিযোগ দেখেননি। এটা ধরে রাখতে হবে, স্টুডেন্টদের সাথে থাকতে হবে, তাকে তার প্রয়োজনে আমি তোমার আছি, আমি তোমাকে সার্ভ করতে প্রস্তুত আছি, এবং আমি তোমার জীবনে কোনো ঝামেলা তৈরি করছি না। এই ধরনের কাজ যদি করতে পারে, তাহলেই আসলে সে অ্যাকসেপ্টেড হবে। এই জায়গার পরিবর্তন হয়ে গেছে, এটা যদি তারা ধরতে পারে এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে পারে, তাহলেই সে আবার ঠিকঠাক মতো উঠে আসবে। আর না হলে গায়ের জোরে বসা যায়, ছাত্রলীগও গায়ের জোরে বসেছিল, সেটা করা যেতে পারে যদি দল ক্ষমতায় আসে। কিন্তু মন জয় করার জন্য আসলে তার পাশে থাকতে হবে, তাকে সমর্থন করতে হবে, তার বিপদে দাঁড়াতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে তার সুবিধা অসুবিধা জানতে হবে। আবারও বলি, ক্ষমতাসীন দলের অন্য চ্যালেঞ্জ আছে, তার যদি সে এখানে ক্যাম্পাসে খুব ভালো, কিন্তু তার বাইরে খারাপ, মেইন অর্গানাইজেশন যদি দেশ ভালো না চালায়, ওই প্রভাবে আসে এখানে পড়ে। মানুষ অ্যান্টি ইনকামবেন্সি, মানুষ ভোটে দেখিয়ে দিতে চায় যে আমি তোমার উপরে বিরক্ত নই, তোমার দলের উপরে বিরক্ত আছি, সো আমি তোমাকে হিসাব মিটিয়ে দেবো। সো ইটস ভেরি চ্যালেঞ্জিং। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। 4 দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামাত, এনসিপি সহ 8 দল। আপনি নিশ্চয়ই খবরটা দেখেছেন যে তাদের 4টা দাবি। একটা দাবি হলো পিআর, আর একটা দাবি হলো লেভেল প্লেইং ফিল্ড, আর একটা দাবি হলো ফেসিবাদের দূষর জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ ঘোষণা। আর মূল দাবিটা যেটা, সেটা আপনি নিশ্চয়ই জানেন, সেটি হলো জুলাই বাস্তবায়ন। এই 4টা দাবিকে সামনে রেখে তারা একটা কর্মসূচিতে যাবে বলে ঘোষণা দিয়েছে।
এবং আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন নাম চেয়েছে, সবাই নাম দিয়েছে, এনসিপি কিন্তু নাম দিয়েছে। এই 8 দলগুলোর মধ্যে প্রায় সবাই নাম দিয়েছে, সম্ভবত 2টো দল এখনো নাম দেয়নি আজকের দিন পর্যন্ত, জামাত ইসলামী এবং ইসলামী শাসনতন্ত্র যেটা, তারা নামটা দেয়নি, যে মানে যারা আসলে সিগনেচার করবেন এরকম 2জন নেতার নাম তারা চেয়েছেন প্রত্যেক দল থেকে। এখন আমার প্রশ্ন হলো যে এই যে 8টি দল কি আন্দোলনে তাহলে যেতে যাবে এবং এই বাস্তবায়নটা আসলে কীভাবে হবে এটা মানুষের কাছে এখন স্পষ্ট না। এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, যে যদি বলুক না কেন অনেকে সহজভাবে ব্যাখ্যা করছে, কিন্তু আসলে তা নয়। একদম, এখানে একটা ছোট্ট সংযুক্তি সম্ভবত আছে। আমি খেয়াল করেছি এই নিউজটার পরে এনসিপি অফিসিয়ালি আবার বলেছে যে তারা কোনো যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না। এই দলটা এক ধরনের মানে ভিন্ন মন্তব্য বা বক্তব্য দিয়েছে। আচ্ছা, তারপরও জামায়াতে ইসলামী আছে এবং অন্যান্য দল মিলে তারা যা করছেন। এখন আমি আসলে এগুলোর মধ্যে লেভেল প্লেইং ফিল্ড এখানে যোগ করা হয়েছে। মূল ইস্যু আসলে জুলাই সনদ বাস্তবায়ন এবং জাতীয় পার্টি আমি মনে করি। এখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটা মেজর ক্রাইসিস তৈরি হয়েছে। এখন ক্রাইসিসটা না সব পক্ষে যুক্তি আছে, আমি জাস্ট যুক্তিগুলো বলি। মানে একটা জিনিস যদি আমরা লিগালি না করি পরে হবে কি না সেটা নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করতে পারে না, আমাদের অতীত অভিজ্ঞতা ভালো বলে। আচ্ছা, এখন এর মধ্যে আবার সংবিধান সংশোধনেরও তো অনেকগুলো বিষয় আছে, সেগুলো সংসদ ছাড়া কিভাবে হবে। এবং বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য আছে, জনাব সালাউদ্দিন আহমেদকে বলতে শুনলাম, যদি সংসদ ছাড়া সংবিধান চেঞ্জ করা যায়, এই রকম একটা এক্সাম্পল তৈরি হয়, তাহলে ভবিষ্যতে কি হতে পারে, ফেলে দেওয়ার মতো যুক্তি না। যেমন সংসদের বাইরে, সংসদে নাই এমন কিছু আমরা করে ফেলতে পারি, আমাদের ইতিহাসেই আছে। আগে করে ফেলেছি, তারপর সংসদে এটাকে র্যাটিফাই করেছি। বিচারপতি শাহাবুদ্দিন এরশাদের সময় 5ম 7ম সংসদ, ওই সময় 71 সংসদ, মানে শাহাবুদ্দিনের ঘটনাটা আগে ঘটে গেছে, সংবিধানে ছিল না। একটা লোক এসে উপরাষ্ট্রপতি হয়েছে, উনি আবার প্রধান বিচারপতি হয়েছেন। পরে আমরা 11 সংশোধনীর মাধ্যমে এটাকে বৈধতা দিয়েছি। এরশাদ এবং জিয়াউর রহমানের সময় যা যা হয়েছে সেগুলো আমরা 5ম এবং 7ম সংশোধনীতে করেছি। এটা পরে তাও কিন্তু ওগুলো সংসদে হয়েছে। সো সংবিধান সংশোধন সংসদ ছাড়া হতে পারে না, এটা হলো খুবই বেসিক জুরিসপ্রুডেন্স অফ কনস্টিটিউশন। এখন যেভাবে বলা হচ্ছে যে একটা ডিক্রির মাধ্যমে এটা করে ফেলা যাবে, তো তাহলে খেয়াল করুন একটা মেজর সংকট কিন্তু আপনি ইনভাইট করছেন। কোনো একটা কিছু একবার করার তো বিষয় না, এটা ভবিষ্যতে এই রেফারেন্স হয়ে যায়, এটাই নিয়ম। এবং কোর্টেও রেফারেন্স কাজ করেন, প্রচুর নজির দেখায়, দেশের না, অনেক বিদেশের নজির দেখায় যে ওখানে এই কোর্টে এই হয়েছে এই হয়েছে। সো এই জায়গায় এই প্রবলেমটা দাঁড়িয়ে গেছে। এটা যে শুধুমাত্র ইগোর ইস্যু তা না, এটা হলো এক। তবে জাতীয় পার্টিকে নিয়েই সম্ভবত মেজর সংকটটা হবে, কারণ নির্বাচনী মাঠের যে হিসাব নিকাশ, তাতে জাতীয় পার্টি না থাকাটা এই যে দলগুলো এখানে আছে তাদের জন্য ভালো। আবার জাতীয় পার্টি না থাকাটা আমার অ্যানালিস্টের হিসাব বলে বিএনপির জন্য খারাপ। এটা জাস্ট আমি কে নীতি নৈতিকতার কথা বলছি না, কোর পলিটিক্যাল হিসাব নিকাশ। জাতীয় পার্টি যদি থাকে, জাতীয় পার্টির মধ্যে তাদের লোক এবং আওয়ামী লীগের লোকও যদি বিভিন্ন জায়গায় লাঙল নিয়ে নির্বাচন করে, যদি আওয়ামী লীগের লোকজন এটা অ্যাকসেপ্ট করে, সম্ভাবনা আছে এমনকি তারা দ্বিতীয় হয়ে যেতে পারে। এখানে একটা প্রশ্ন উঠেছে খুব মোটা দাগে। প্রথম কথা হলো, জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করেছেন, আমি আপনারা সবাই জানি। সেই পুরনো একটা সিস্টেম চলে আসছে, বিরোধী দল কে হবে সেটা আগে বড় দল নির্ধারণ করার একটা প্রবণতা লক্ষ্য করছি আমরা। এখন বিএনপি যদি চায় যে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হোক, জামাত ইসলাম নয়, তাহলে কি দাঁড়ালো? সেই তো পুরনো সিস্টেমে চলবে, যেটা শেখ হাসিনা করেছে। আর জাতীয় পার্টিকে সেকেন্ড দল বানাতে হবে, আমার কাছে মনে হয় এটা, আমাকে যদি বাইরে থেকে দেখতে বলেন, এটা জরুরি না। মানে জাতীয় পার্টি কেন বিএনপির জন্য জরুরি সেটা আমি একটু অন্যভাবে দেখি। জাতীয় পার্টি যদি মাঠে না থাকে, তখন জামায়াত সহ এই যে 8 দল, এনসিপিও নির্বাচন নিয়ে নানান কন্ডিশন দিচ্ছে, সবাই যদি বলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হবে? জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি নির্বাচন করতে পারবে সেটা পরে বলছি। ধরুন জাতীয় পার্টি নির্বাচন হবে না, তখন বিএনপি মাঠে কে কার সাথে নির্বাচন করবে? আচ্ছা, জাতীয় পার্টি যদি থাকে, কাগজে কলমে বলছি, যদি থাকে, তাহলে অন্তত একটা বিরোধী পক্ষ আছে যেখানে আওয়ামী লীগও আসবে। আমি একদম ইলেকশন স্ট্র্যাটেজির কথা বলছি, নীতি নৈতিকতার কথা বলছি না। নীতি নৈতিকতা কেউ করছে না ফরিদ ভাই, আমি একদম বলে দিই আপনাকে। জাতীয় পার্টি, তাহলে এতগুলো লোক মারা গেল শুধু শুধু কেউ করছে না। আমি একটা উদাহরণ দিই, আমি আপনাকে প্রমাণ দিই। জাতীয় পার্টি হাসিনার দোসর, আপনি 1 বছর পর মনে হলো? জাতীয় পার্টি শেখ হাসিনার সময় একসাথে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সব ব্যান করো, দাবি উঠেছিল? উঠে নেই।
আওয়ামী লীগ ব্যানিং নিয়ে জামায়াতে ইসলামের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট ছিল না। আই চ্যালেঞ্জ, আমি এটা চেক করে দেখেছি। তারা আনঅফিসিয়ালি গেছেন কয়েকজন নেতাও। জাতীয় পার্টি নিয়ে অফিসিয়াল স্টেটমেন্ট কেন দিচ্ছেন? জাতীয় পার্টি কি হাসিনা চাইতে বেশি খারাপ? নায়েবে আমি জনাব তাহের অফিসিয়াল বক্তব্য দিয়েছেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে ওখানে দাবি জানিয়ে এসছেন। আওয়ামী লীগ নিয়ে তো ওনারা সরাসরি কথা বলেন নাই কেন? আবারও বলছি, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের কোলাবোরেটর, অ্যাক্টরকে আওয়ামী লীগ। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, সেটা হলো জি। জাতীয় পার্টিকে সামনে নিয়ে আসা বিএনপির এই রাজনীতি এবং তাকে বিরোধী দল বানানোর যে চেষ্টা, আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় বিএনপি যে কারণে রাখতে চাইছে, এটা আমার অ্যানালিসিস, সেটা হচ্ছে যাতে অন্য দলগুলো তাকে ব্ল্যাকমেইল করতে না পারে। তারা সবাই মিলে ধরবে, ধরুন বাজারে যে কথাটা আছে, আমি সাধারণত বাজারের কথা এভাবে বলতে চাই না, যে 100 সিট বিএনপিকে ছেড়ে দিতে হবে, নাহলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন তো হবেই না। সো বিএনপি ব্ল্যাকমেইল কেন স্বীকার করবে? এটা তো একটা ফেয়ার নির্বাচন। আমি যদি এভাবে বলি, সবাই মিলে এখন একটা আমিডামি নির্বাচন চাইছে। আপনি হাসিনার কথা বলছেন না, অন্য এই 8 দল তো আমি, কিন্তু আপনি তো বলছেন যে সেই ধরনের নির্বাচনে বিএনপি চায় না না চাইছে না, এই বরং আর এই 8 দল চাইছে। আমি এই 8 না, দল, কিন্তু আপনি বলছিলেন যে তাহলে তো একটা বিরোধী দল থাকতে হবে না বিরোধী দল থাকতে হবে বিএনপি এবং জাতীয় পার্টি না, জাতীয় পার্টির সাথে সে হিসাব করবে না, বরং এই দলরা যেটা দাবি করছে, ফরিদ ভাই আপনি নিজে খোঁজ খবর নিলে জানবেন, আমাদের সবার সাথে কানেকশন আছে, এনারা একটা আমিডামি নির্বাচন চাইছেন। যে বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলে, বিএনপি এখন সংসদের ক্ষেত্রে সেটা পালন করুক, তারা এতগুলো ছেড়ে দিক। তো এটা তো হাসিনার আমিডামি নির্বাচন। ছেড়ে দেওয়ার আমি দাবি করলে তো ছেড়ে দিতে হবে কেন? না, এই আলাপটাই হচ্ছে। তো এখন কেন দিতে হবে জানেন? জাতীয় পার্টি যদি না থাকে মাঠে, ওনারা যদি নির্বাচনে না যান, তাহলে নির্বাচনই হবে না, তখন বিএনপি চাপে পড়বে। কিন্তু একটা বিষয় এই ব্যাপারে কিন্তু আমি আপনার সাথে একমত, সেটা হলো যে নির্বাচন না হলে বিএনপি না এই 8 দল চাপে পড়লে এতে আমার কিছু আসা যায় না, আমাদের সাধারণ মানুষের আসা যায় না। কারণ হলো আমরা জানি নির্বাচনটা হতে হবে, নির্বাচন না হলে কি কি সংকট আছে আমরা জানি, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যারা আজকে এগুলো করছে তারাই সবচেয়ে আগে সংকটে পড়বে। আমি আপনি একটু পরে বলবো, আমরা একটু পরে পড়বো, কিন্তু তারা কিন্তু আগে পড়বে। এবং আমার একটা ব্যক্তিগত ধারণা, আমি যতটুকু খোঁজ খবর রাখি বা আলাপ আলোচনা যতটুকু বুঝি, শেষ পর্যন্ত জামাত ইসলাম নির্বাচন আসবে। আমারও তাই ধারণা। আমি এনসিপির কথা ঠিক এত ক্লিয়ারলি বলতে পারলাম না, কিন্তু জামাত নির্বাচন আসবে। তারা এই দুটো নির্বাচনের কারণে আরো বেশি উৎসাহিত হয়েছে এবং তারা আসলে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি কাজ করছে মাঠে। হ্যাঁ, অনেকদিন আগে একদম একদম। এবং তারা এবং আপনি শুনুন, অবাক হবেন, তারা কিন্তু প্রার্থী বদলানোর চেষ্টা করছে। তারা যে 300 আসন দিয়েছে না, অন্তত 50টা আসন তারা রিথিঙ্ক করছে, যে এই প্রার্থী নয়, নতুন কোনো প্রার্থী। ইতিমধ্যে এক জায়গায় আমার সম্ভবত বগুড়া একটা আসনে তারা পরিবর্তন করে ফেলেছে। এবং আমি একজন নেতার কাছে শুনলাম তারা নন মুসলিম প্রার্থী দেবে, মানে তাদের কিন্তু ওই পরিকল্পনা চলছে এবং কাজও চলছে, এবং তারা নির্বাচনে যাবে না। জাকসুর পুলিশের তারা গ্রহণ করার একটা প্রবণতা কিন্তু রয়েছে। কাজে নির্বাচনটা হবে। আর একটা সবচেয়ে বড় কথা যেটা লাস্ট আপনাকে শেষ করবো, সেটা হলো নির্বাচনটা কিন্তু ফেব্রুয়ারিতে হতেই হবে। কি বলবেন? একেবারেই একমত। মানে আমি এই জন্য বলছি, শুধু সেটা না, যদি ওনারা নির্বাচন বয়কট করেন, ভালো খারাপ পরে থাকুক, বাংলাদেশ যে ক্রাইসিসে পড়বে, ওনাদেরকেও কিন্তু মানুষ মারাত্মক ব্লেম করবে। মানুষ করবে না, তারা মহাবিপদে পড়ে যাবে, সবাই পড়বে। আর এবং মানুষও যে এই দেশকে এই, আর আমরা যদি কেওসে পড়ি, ফ্র্যাঙ্কলি বলি, তখন না সাধারণ মানুষ দিনের শেষে অত কিছু বোঝে না। ও দেখবে আমার লাইফ তো আনস্টেবল হয়ে গেল, আগেই ভালো ছিলাম। এই আলাপটা করার জন্য বসে আছে কিন্তু ভারত, আওয়ামী লীগ এবং তার যে এস্টাবলিশমেন্ট, রাইট। আমাদের একটা কেওসের মধ্যে ফেলে দিতে পারলে ওই আলাপ শুরু হয়ে যাবে। তো সেটা যদি তখন সবাই বলে হাসিনা ওইটা করছে, ঠিক আছে, অন্তত আমার জীবনটা তো বা দেশটা তো স্টেবল ছিল। এবং নির্বাচনটা টাইম মতো না হলে কিন্তু সরকার নয়, প্রফেসর ইউনূস সরকার কেউ সমালোচনা করবে না, করবে সব রাজনৈতিক দলকে। সেটাই বলছি। তো আমিও মনে করি সেটা তারা করবেন না, এবং আমি এটা নিয়ে আমার দ্বিমত নাই। আপনি যখন রাজনীতি করেন, চাপ দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা, লেভারেজ, এগুলো পলিটিক্যাল, মানে ডেমোক্রেটিক পলিটিক্স, আমি এটাকে প্রবলেম দেখি না, মোটেই না। তো এই চাপাচাপির মধ্যে একটা ইকুইলিব্রিয়ামে, একটা ভারসাম্যে আমরা আসবো এবং নির্বাচনটা হবে, এটা আমিও মনে করি। এবং আর কোনো অপশন নাই আসলে, এটা হলো সবচেয়ে জরুরি কথা। সবাই বলছে আর কোনো অপশন আসলে আর কোনো, প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন যে বিকল্প আর কোনো পথ খোলা নেই, এবং বিপজ্জনক, সেটা বিপজ্জনক পথ। আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যথাসময়ে নির্বাচনের সভায় অংশ নিবে এবং এই দেশ এবং জাতিকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিবে। একদম। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।